ট্যাগ মানে কি? দেখো ট্যাগ অর্থ হলো যোগ করা, আর ট্যাগ কোশ্চেন মানে কি তাহলে? প্রশ্ন যোগ করা, কারণ কোশ্চেন মানে হলো প্রশ্ন আর ট্যাগ মানে হলো যোগ করা, তার মানে প্রশ্ন যোগ করা। এর মানেটা কি? মানে হলো এরকম একটা বাক্য দেওয়া থাকবে, তার শেষে একটা গ্যাপ দেওয়া থাকবে, তো এই গ্যাপে তোমাকে কিছু কোশ্চেন যোগ করতে হবে। ঠিক আছে, কোশ্চেনটা কীভাবে যোগ করবো? এটা খুবই সোজা। তো দেখো কীভাবে যোগ করব আমরা, যে কোশ্চেনটা বানানোর নিয়ম হলো যে ওইখানে আমাদের একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। কি দিতে হবে? অক্সিলারি ভার্ব। তো তোমরা তো সবাই জানো মনে হয় অক্সিলারি ভার্ব কারা। অক্সিলারি হলো, আমি একটু বলে দিই, যারা বি ভার্ব আছে, ওই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরা হলো অক্সিলারি ভার্ব। তারপরে ডু ভার্ব আছে, ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আবার কিছু মডাল অক্সিলারি আছে, যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ওট টু, নিড টু, হ্যাঁ, ডিয়ার, উড রেদার, হ্যাড বেটার। এরা সবাই হলো আমাদের অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তাহলে দেখো ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের কী করতে হবে, যে প্রথমে অক্সিলারি নিতে হবে, ওই সেন্টেন্সে যে অক্সিলারি আছে সেটা নেব। তারপর বাক্যটা যে হাবোধক হয়, দেখো অ্যাফার্মেটিভ হলে যদি হাবোধক হয় আমরা একটা নট দেবো, আর ওই সেন্টেন্সে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট নেবো। এই তিনটে জিনিস নিয়ে আমাদের কাজ। কী কী? অক্সিলারি নেব, হাবোধক হলে নট নেব, আর হলো সাবজেক্টটা নেব। একটা উদাহরণ দেখো, হি ইজ অনেস্ট। হ্যাঁ, তো এখানে ইজ হলো অক্সিলারি, নিয়েছে ইজ। দেখো বাক্যটা কিন্তু হাবোধক, এখানে কোনো নো, নট, নেভার এই জাতীয় কোনো শব্দ কিন্তু নাই। এই জন্য হাবোধক হলে এদের নট যোগ করবো। নটটা অবশ্যই কিন্তু এটা সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। তারপরে যে সাবজেক্ট আছে সেটা লিখে দিলাম, ব্যাস, এটাও পারলেই 1 মার্ক। তারপরে দেখেছি, যদি দেখো এবার প্রশ্ন হতে পারে, স্যার যদি নাবোধক হয় তখন আমরা কি করব? হ্যাঁ, যদি নাবোধক হয় তখন আমরা কি করব? আগের মতো অক্সিলারি নেব, কিন্তু এখন আর নট নেব না। তাহলে কি হলো দেখো, যে মানে বাক্যটা যে হাবোধক হয় তাহলে প্রশ্নে আমরা নট যোগ করব, আর বাক্যটা নাবোধক হলে নট নেব না। কি করব? শুধু একটা অক্সিলারি নেব, আর যে সাবজেক্ট আছে সেটা নেব। দেখো হি ইজ নট অনেস্ট, সে সৎ নয়। তো ইজ হলো অক্সিলারি, আগে আমরা ইজ নেব, মানে অক্সিলারি নেব। এবার দেখো বাক্যটা নাবোধক, তা নাবোধক হলে পরে নট নেব না, নট নেব না। নট না নিয়ে কী করবো? শুধু সাবজেক্টটা পাঠিয়ে দেবো, ব্যাস, তাহলে হয়ে গেল। পরে দেখো আমাদের কি বলছে, এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার যদি সেন্টেন্স অক্সিলারি না থাকে, নাই থাকতে পারে, আমি যে অক্সিলারি কথা বললাম এরা যদি না থাকে তখন আমরা কি করব? হ্যাঁ, যদি না থাকে তখন আমরা ডু, ডাজ, ডিড এর সাহায্য নিতে হবে। কী নেব? ডু, ডিড, ডাজ এর সাহায্য নেব। কখন কোনটা নেব? দেখো এইখানে কোনো অক্সিলারি নাই, এই সেন্টেন্সও কোনো অক্সিলারি নাই। কখন কোনটা নেব? যদি ভার্বের শেষে এরকম এস বা ইএস থাকে তাহলে আমরা ডাজের সাহায্য নেব, আর যদি ভার্বটা পাস্টে থাকে তাহলে ডিড নেব, আর যদি প্রেজেন্টে থাকে কোনো এস বা ইএস না থাকে তখন আমরা ডু নেব। এই সেন্টেন্সটা খেয়াল করো, এখানে শি মেড আ টয়, কোনো অক্সিলারি নাই, তখন আমরা কি করব? ডু, ডাজ, ডিডের যে কোনো একটা সাহায্য নেব। মেড এটা আছে পাস্টে, এই জন্য আমি ডিড নিয়েছি। তারপর দেখো বাক্যটা কিন্তু হাবোধক, হ্যাঁ, কোনো না আবোধক কিছু নাই, এই জন্য একটা নট যোগ করেছি। আর এই যে সাবজেক্ট ছিল, সাবজেক্টটা শি বসিয়ে দিয়েছে, কী হলো? ডিডেন্ট শি। আর হ্যাঁ, জিজ্ঞাসা চিহ্ন দিতে কিন্তু একদম ভুল করবা না। তারপরে দেখো কী আছে, দ্য বয় ডান্সেস ওয়েল, এখানে অক্সিলারি নাই কিন্তু ভার্বের শেষে এস বা ইয়েস যোগ আছে, এই জন্য আমরা কী নিয়েছি? ডাজ নিয়েছি। তারপরে দেখো বাক্যটা হাবোধক, তার নট যোগ করেছি। আর দ্য বয় ছেলে মানুষ যেহেতু এই জন্য হি নিয়েছি। হ্যাঁ, যদি এখানে দ্য বয় না থাকে, দ্য গার্ল থাকতো, তাহলে আমরা কী নিতাম? শি। যদি ছেলেবাচক কিছু হয় তাহলে আমরা হি নেব, আর মেয়েবাচক কিছু হলে সেটা আমরা কী নেব? শি নেব। ঠিক আছে, তারপরে দেখো আর একটা খুব সুন্দর নিয়ম নাম্বার 3, সেটা হলো এভরিথিং, নাথিং, এনিথিং, সামথিং, এই থিং জাতীয় যত কিছু আছে, থিং জাতীয় যত কিছু আছে এইগুলো থাকলে তাদের পরিবর্তে আমরা ইট নেব। কোথায় থাকবে এরা? সাবজেক্টে। এই দেখো, নাথিং ইজ ইম্পসিবল, তুমি আগে নিয়মটা ফলো করো। দেখো ইজ হলো অক্সিলারি, আমি নিয়েছি ইজ, ঠিক আছে, অক্সিলারি নিয়েছি। এটা একটা হাবোধক না নাবোধক? অবশ্যই নাবোধক, কারণ নাথিং আছে, এর সাথে নট যুক্ত আছে। ঠিক আছে, তাহলে আর নট নেব না। এবার দেখো এই নাথিংয়ের পরিবর্তে সাবজেক্টে নাথিং আছে, তাহলে আমরা কী নেব এখন? এই দেখো আগেই বলেছি, এভরিথিং, নাথিং, এনিথিং, সামথিং এগুলো থাকলে আমরা কী নেব? ইট নেব। এই জন্য নাথিংয়ের জন্য ইট নিয়েছি, ব্যাস, এটা শেষ। এরপরে দেখো আছে আমাদের দিস, দ্যাট থাকলে এদের পরিবর্তে ইট বসে। এর মানে কি? যদি তোমার সাবজেক্টে দিস বা দ্যাট থাকে তাহলে তাদের পরিবর্তে আমরা কী নেব? ইট নেব। আর একইভাবে দিস আর দোজ থাকে তাহলে এদের পরিবর্তে আমরা কী নেব? দে, কারণ এগুলো হলো প্লুরাল। দিস মানে হলো এই, আর এই দিস মানে হলো এইগুলো, আর দ্যাট মানে ওই, আর এই দোজ মানে হলো ওইগুলো। এই জন্য এগুলো প্লুরাল বোঝাচ্ছে, এই জন্য এদের পরিবর্তে কী বসবে? দে বসবে। উদাহরণ দেখো, এখানে বলছে দিস ইজ দ্য ফটো, তাহলে ইজ অক্সিলারি, নিয়েছি ইজ, বাক্যটা হাবোধক তাই নট নিয়েছি। এবার দেখো দিসে যাই কী নিয়েছি? ইট নিয়েছি, তাই না? এরপরে দেখো আছে দিস ইজ দ্য গার্ল,
তাহলে ইজ ছিল আমাদের অক্সিলারি, নিয়েছি ইজ, হাববোধক বলে নট, কিন্তু দেখো শি নিয়েছি কেন? আমাদের তো দিসের জায়গায় তো ইট হওয়ার কথা ছিল। হ্যাঁ, এই দিস দ্যাটের নিয়মে যদি অবজেক্টে কোনো ব্যক্তিবাচক কিছু বোঝায়, অবজেক্টে যদি ব্যক্তিবাচক কিছু থাকে তাহলে সেটা ছেলে হলে হি আর মেয়ে হলে শি নিতে হবে। পরে দেখো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা নিয়ম, খুব মনোযোগ দিয়ে শোনো, এটা খুব ইম্পর্ট্যান্ট নিয়ম, তোমরা মনোযোগ দিয়ে শোনো। দেখো, আমরা জানি এভরিবডি, এভরিওয়ান, নো বডি, নান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, এগুলো থাকলে তাদের পরিবর্তে কি বসে? দিয়ে বসে, এটা আমরা সবাই জানি। দেখো, এভরিবডি লুকড অ্যাট মি, দেখো এখানে কোনো অক্সিলারি নাই, যেহেতু ভার্বটা পাস্টে আছে তাই আমি কি নিয়েছি? ডিড নিয়েছি। আর যেহেতু বাক্যটা হাবোধক তাই হয়তো নট নিয়েছি। এবার আমাদের সাবজেক্ট নেওয়ার পালা না, তো সাবজেক্টটা কী আছে দেখো? এভরিবডি। এখন এভরিবডি যায় কী হয়? এই যে আমি লিখেছি এভরিবডি যায় কী হয়? দিয়ে বসে, এটাকে আমি দিয়ে নিয়েছি। তারপর আমরা যদি পরের সেন্টেন্সটা খেয়াল করি, তো পরের সেন্টেন্সটা দেখো কী দেওয়া আছে, যে পরের সেন্টেন্সে এভরি ওয়ান ইজ ওয়েটিং ফর মি, তাহলে ইজ হলো অক্সিলারি, দেখো আমাদের এখানে আর হয়ে গেছে কেন? আচ্ছা, এটা পরে দেখি। আগে দেখো বাক্যটা হাবোধক না নাবোধক? অবশ্যই হাবোধক, এই জন্য আমরা একটা নট যোগ করেছি। আর এভরি ওয়ানের জায়গায় কী হয়? যে এভরি ওয়ানের জায়গায় কী হয়? দে, এই যে আমরা দিয়ে দিয়েছি। এখন কথা হলো আর কেন হলো? আমাদের ছিল তো ইজ। হ্যাঁ, এইখানে যে ভার্বটা বসবে এটা অবশ্যই তোমার এই সাবজেক্ট অনুযায়ী বসবে, এইখানে যে সাবজেক্ট সেই অনুযায়ী বসবে। দেখো এখানে ইজ ছিল, তুমি যদি ইজ দাও এখানে, এখন দেয়ের সাথে কি ইজ বসে? বলো না, দেয়ের পরে কী বসে? আর বসে, এই জন্য এখানে আর হবে। এরকম আরও উদাহরণ দেখো, বলছে নোবডি লাইকস এ ব্যাড ম্যানার্ড পারসন, দেখো এখানেও কিন্তু কোনো অক্সিলারি নাই, যেহেতু ভার্বের সাথে এস বা ইয়েস আছে তাহলে আমরা কী নেব? ডাজ, তো আমরা ডাজ নেবো, কিন্তু দেখো এখানে ডু নিয়েছি, কেন নিয়েছি আমি ব্যাখ্যা দিচ্ছি। তার আগে দেখো বাক্যটা হাবোধক না নাবোধক? যেটা কিন্তু নাবোধক, যেহেতু নো বডি, নো যুক্ত আছে, নো নট নেভার এগুলো থাকলে নাবোধক হয়। আমি একটু পরে আরও দেখাবো যে কোনগুলো থাকলে নাবোধক হয়, ঠিক আছে? তো এই জন্য নাবোধকের নট নেইনি। আর নো বডির জন্য কী বসে বলো তো? এই যে দিয়ে। হ্যাঁ, এখন তাহলে দেখো আমরা আগে যে নিয়ম শিখেছি সেই অনুযায়ী আমাদের কী হওয়ার কথা ছিল, যে যেহেতু এস বাই এস আছে তাহলে এখানে বসবে হলো ডাজ, আর এটা নাবোধক বলে নট দেবো না, শুধু ডাজ থাকবে, আর নো বডির জায়গায় হবে দে, তাহলে কি হবে? ডাজ দে। এবার তুমি বলো দেয়ের সাথে কি ডাজ বসে? বসে না, দেয়ের সাথে কী বসে? ডু বসে। এই জন্য যদিও এস বাই এস আছে আমাদের এইখানে, কিন্তু আমরা এখানে ডু ব্যবহার করব এই দেয়ের কারণে। তারপরে দেখো এর আরেকটা ইম্পর্টেন্ট নিয়ম, এটা প্রায় পরীক্ষায় আসে, সেটা হলো, এটা প্রায় পরীক্ষায় আসে, এভরি মাদার ওয়ান্টস এ সন অথবা এভরি মাদার লাভস আ চাইল্ড, এই যে জিনিসটা। তো দেখো এখানে ভার্বের সাথে এস বাই এস আছে, আমরা ডাজ নিয়েছি, এই বাক্যটা হাবোধক তাই নট নিয়েছি। এখন এভরি মাদার, তোমাদের অনেকে মনে হতে পারে যে এভরি যুক্ত সবার ক্ষেত্রে তো আমাদের দিয়ে বসে, কিন্তু না, এভরি পরে যদি কোনো ব্যক্তি বোঝা যায় যে ছেলে কি মেয়ে যদি বোঝা যায় তাহলে পুরুষ হইলে হি বসবে আর মেয়ে হলে শি বসবে। এখন যেহেতু এখানে মাদার আছে, মাদার অবশ্যই স্ত্রীবাচক, এই জন্য আমাদের এখানে শি বসেছে, ঠিক আছে? আর যদি এখানে যদি ফাদার হতো তাহলে অবশ্যই কী হতো? এইখানে আমাদের হি হতো, ঠিক আছে? এরপরে আরেকটা সেন্টেন্স দেখো একই টাইপের, এখানে দেওয়া আছে এভরি টিচার লাভস হিম, ভার্বের সাথে এস বাই এস আছে, আমরা ডাজ দেওয়ার কথা, কিন্তু দেখো আমরা ডাজ না দিয়ে ডু দিয়েছি, কেন দিয়েছি একটু পরে বলছি। দেখো বাক্যটা হাবোধক না নাবোধক? এটা হলো হাবোধক, তাই নট যোগ হয়েছে। আর এভরি টিচার এই জায়গায় আমরা দিয়ে নিয়েছি। দেখো এইখানে এভরি মাদারের জন্য শি নিয়েছে, আর এখানে এভরি টিচারের জন্য আমরা দিয়ে কেন নিয়েছি? দেখো এভরি টিচার বলতে এটা কিন্তু কমন নাউন, টিচারের ভিতরে কিন্তু শিক্ষকও আছে শিক্ষিকাও আছে, এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি না যে এটা পুরুষ নাকি মহিলা। যদি বোঝা না যায় তখন এভরি যুক্ত যে কোনো ব্যক্তি হলে তার জায়গায় আমরা কী নেব? দিয়ে নেব। তাহলে এভরি যুক্ত কোনো ব্যক্তি হলে যদি লিঙ্গান্তর বোঝা না যায় তার জায়গায় আমরা কী নেব? দিয়ে নেব। আর যদি দেখে বোঝা যায় যে পুরুষ নাকি স্ত্রীবাচক তাহলে সেখানে আমরা পুরুষ হলে হি নেব আর স্ত্রী হলে শি নেব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা আরেকটা নিয়ম লিখেছি, দেয়ার সাবজেক্ট থাকলে দেয়ারই বসে যাবে। হ্যাঁ, অনেক সেন্টেন্স কিন্তু দেয়ার দ্বারা শুরু হয়, তা কোনো সেন্টেন্স যদি দেয়ার দ্বারা শুরু হয় তাহলে দেয়ারটাই সাবজেক্ট হিসেবে বসে যাবে। কেমন? দেখো দেয়ার ইজ এ পেন অন দ্য টেবল, তো ইজ হলো অক্সিলারি, দেখো আমরা ইজ নিয়েছি, বাক্যটা হাবোধক তাই নট নিয়েছি, এবার সাবজেক্ট ছিল কে? দেয়ার, এই জন্য আমরা দেয়ারকে নিয়েছি। কিন্তু এইখানে দেখো এই নিয়মটা অধিকাংশ স্টুডেন্ট ভুল করে, সেটা হলো দেয়ার লিভড আ কিং। দেখো লিভড পাস্টে, যেহেতু কোনো অক্সিলারি নাই তাহলে পাস্টে হলে আমরা ডিড নিয়েছি, বাক্যটা হাবোধক পেলে নট নিয়েছি। এবার দেখো তাহলে কি দেয়ার বসার কথা, কিন্তু না,
দেয়ার না বসে কী বসেছে, হি বসেছে। এখানে কী বলেছে দেখো, একটা নোট দিয়েছি, দেয়ারের পর বি ভার্ব ব্যতীত অন্য কোনো ভার্ব থাকলে ওই সেন্টেন্সের অবজেক্টের প্রোনাউন নিতে হবে। এক কথাই হলো, দেয়ার যুক্ত সেন্টেন্সে যদি কোনো প্রিন্সিপাল ভার্ব থাকে, দেয়ারের পরে যদি কোনো প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে অবজেক্টটা যে ব্যক্তি তার প্রোনাউনটাই আমাদের এখানে সাবজেক্ট হিসেবে নিতে হবে। মূলত এই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু একিং। ওকে, তারপরে দেখো 7 নম্বর বলছে ক্লজ ইনফিনিটিভ মানে 2+V1 যারা আছে ইত্যাদি ইটিসি, এগুলো সাবজেক্টে থাকলে, হ্যাঁ কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি বড় আকারে কোনো সাবজেক্ট থাকে, একটা কথা মনে রাখবা, বড় সাবজেক্ট যদি হয় তাহলে আমরা এদের পরিবর্তে ইট নেব। দেখো ইট বসে। এই সেন্টেন্সটা একটু খেয়াল করে দেখো, দ্যাট হি ইজ অনেস্ট, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, এটা একটা ক্লজ না, হি ইজ অনেস্ট, এর আগে দেখো একটা দ্যাট আছে, এর একটা কনজাংশন দ্বারা যুক্ত থাকে যে ক্লজটা, তাকে বলা হয় হলো সাবঅর্ডিনেট ক্লজ। তো দেখো এরপর আছে ইজ নোন টু অল, তো এই যে ইজ হলো ভার্ব, নোন টু অল এর সাবজেক্ট কেটা বলো তো, এই সামনে সম্পূর্ণটা হলো এর সাবজেক্ট। তাহলে দেখো এই অনেক বড় সাবজেক্ট, এটা একটা ক্লজ না বলো, এটা ক্লজ। যেখানে ক্লজ না থাকতো, একটা ইনফিনিটিভ থাকতো, জেরান্ড থাকতো, পার্টিসিপল থাকতো, তাহলে সব কিছুর পরিবর্তে আমরা কী নেব, ইট নেব। দেখো ইজ হলো অক্সিলারি, ইজ নিয়েছি, বাক্যটা হাবোধক ছিল তাই এখানে নট নিয়েছি, আর এই সম্পূর্ণ সাবজেক্টের জন্য আমরা কী নিয়েছি, ইট নিয়েছি, সরি ইজেন্ট ইট, তাই না? এখন দেখো দি প্লাস অ্যাজেটিভ, হ্যাঁ এটা কিন্তু আবার পরীক্ষায় ভালোই আসে, যে দি প্লাস অ্যাজেটিভ থাকলে এদের পরিবর্তে দিয়ে বসে, মানেটা কি? দেখো যদি কখনো দেখো অ্যাজেটিভের আগে যদি দি থাকে তাহলে সেটা অবশ্যই প্লুরাল অর্থ প্রকাশ করে, এজন্য তাদের জন্য আমরা কী নেব, অবশ্যই দিয়ে নেব। যেমন দেখো দ্য রিচ আছে, দ্য পোর, দ্য অনেস্ট, দ্য এডুকেটেড, দ্য ইলিটারেট। এক কথা হলো কোনো অ্যাজেটিভের আগে যদি আমাদের দি বসে তাহলে তার জন্য আমরা কী নেব, দিয়ে নেব। মনে থাকবে, দেখো আর ছিল, এই যে আর নিয়েছি, এটা নাবোধক তাই নটা নেইনি, আর দি রেসের পরিবর্তে কী নিয়েছি, দিয়ে নিয়েছি। এরপরে দেখো খুব সহজ একটা নিয়ম, সাবজেক্টে যদি একটা মানে একটি প্রাণী, একটা বস্তু, একটা বিষয় ও একটা শিশু বোঝায়, একটা শিশু, হ্যাঁ বলে রাখি শিশু কিন্তু ইতরবাচক প্রাণী, এজন্য এই নিয়মে দিয়ে দিয়েছি। তো একটা শিশু যদি থাকে তাহলে তার পরিবর্তে আমরা কী নেব, ইট বসে। এদের পরিবর্তে কী বসবে, ইট, যদি একটা করে হয়। কিন্তু যদি একাধিক প্রাণী, একাধিক বস্তু, একাধিক বিষয়, একাধিক শিশু থাকে, তা যেহেতু প্লুরাল হয়ে যাচ্ছে এদের পরিবর্তে দিয়ে বসে। উদাহরণটা দেখো, চমৎকার একটা উদাহরণ, দ্য চাইল্ড ওয়াজ ক্রাইং, ওয়াজ অক্সিলারি নিয়েছি, ওয়াজ এটা হাবোধক, এই যে নট নিয়েছি। এখন দ্য চাইল্ড মানে একটা শিশুকে বোঝাচ্ছে, দ্য চাইল্ড মানে কিন্তু একটা শিশু, চাইল্ড বলতে, তো এই জন্য এর পরিবর্তে কী নিয়েছি, ইট নিয়েছি। এরপর দেখো চিলড্রেন লাইক টু ইমিটেট আদার্স, এখন দেখো এখানে কোনো অক্সিলারি নাই, যেহেতু মূল ভার্ব আছে, আর এর সাথে এস বা ইয়েসও নাই, যেন আমরা ডু নিয়েছি। বাক্যটা ছিল হাবোধক, তাই একটা নট নিয়েছি। এটা চিলড্রেন, দেখো চাইল্ড হলো সিঙ্গুলার আর প্লুরাল হলো চিলড্রেন, প্লুরাল, এই জন্য জায়গায় আমরা কী দিয়েছি, দিয়ে দিয়েছি। তারপরে 10 নম্বরটা, এটা খুব কম আসে, তারপর বলে দিই, সেটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স অনেক সময় সাবজেক্ট আর ভার্ব থাকে না, এই না হলে আমরা ইজেন্টেড বসিয়ে দেবো। যেমন দেখো হোয়াট এ পিটি, এরকম হতে পারে হোয়াট এ মুভি, হোয়াট এ শট, হ্যাঁ এরকম থাকতে পারে। কিন্তু দেখো এখানে হোয়াট এ পিটি আছে, এরপরে আমাদের সাবজেক্ট ভার্ব কিছুই নাই। এরপরে মনে এটা উজ্জ্ব আছে, সেটা হলো হোয়াট এ পিটি ইট ইজ, এটুকু উজ্জ্ব আছে, তো সেটা আমরা ট্যাগ কোশ্চেনে দিয়ে দিয়েছি। তাহলে কী হলো, কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স যদি কমপ্লিটলি না থাকে তাহলে তার ট্যাগ কোশ্চেন হবে কি, ইজেন্ট ইট। তারপর দেখো ফাদার মানে বাবা, আমরা জানি একটা পুরুষ মানুষ, মাদার মা একটা স্ত্রীবাচক নাউন। তো এইগুলো যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করে, কীরকম, ফাদার বলে যদি তোমাকে পিতৃত্ব বোঝায়, মাদার বলে যদি মাতৃত্বকে বোঝানো হয়, তাহলে তখন এদের পরিবর্তে ফাদারের জায়গায় হি বা মাদারের জায়গায় সি না বসে এদের জায়গায় ইট বসবে। ঠিক আছে, কীরকম দেখো নিচে যে আমি উদাহরণটা দিয়েছি, কি আছে, দ্য ফাদার রোজ ইন হিম। এখন দি ফাদার মানে কি, বাবা রোজ জেগে উঠেছিল, ইন হিম তার ভিতরে বাবা জেগে উঠেছিল নাকি পিতৃত্ব জেগে উঠেছিল, অবশ্যই পিতৃত্ব জেগে উঠেছিল। এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা তোমার সম্পর্ক বা একটা ফিলিংসের নাম বোঝানো হচ্ছে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এই জন্য এর জায়গায় কী বসেছে, এটা জি এখন ঠিক আছে। দেখো এখানে রোজ আসলে পাস্টে, এই জন্য আমরা ডিড নিয়েছি, হাবোধক বলে নট নিয়েছি, আর দ্য ফাদার বলতে যেহেতু এটা পিতৃত্বকে বোঝাইছে এই জন্য ইট বসেছে। এখানে মাদারও থাকতে পারতো, সেক্ষেত্রে কী হতো, ইট হতো। শেষে দেখো কি বলছে, হ্যাঁ এইটা আমি আগেই বলেছিলাম, তোমাদের একটা শেখাবো যে নাবোধক কোনগুলো, যে দেখো নো, নট, নেভার বা নো যুক্ত যত ওয়ার্ড আছে, নাথিং, নান, হ্যাঁ এগুলো সব কিন্তু নাবোধক। এছাড়াও কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখতে হলো অ্যাফার্মেটিভ মানে দেখতে হাবোধক, কিন্তু এটা আসলে হলো নাবোধক। তারা দেখো হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বিয়ারলি, লিটল, ফিউ, বিট, সেলডম, উইদাউট।
এই ওয়ার্ডগুলো সবগুলো কিন্তু নাবোধক, কিন্তু দেখো এদের ভিতরে কিন্তু নো নট নেভার কিছু নাই, তারপরে এরা কি নাবোধক। তাহলে এইগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সটা অবশ্যই কী হবে, নেগেটিভ হবে। যেমন দেখো এ বার্কিং ডগ সেলডম বাইটস, এই যে সেলডম আছে মানে নাবোধক। এবার দেখো ভার্বের সাথে এস বা ইয়েস আছে, তাহলে আমরা ডাজ নিয়েছি, যেহেতু নাবোধক তাহলে নট নেব না। আর ডগ এ বার্কিং ডগ এর পরিবর্তে আমরা কী নেবো, ইট নেব। তারপরে দেখো হি হার্ডলি কামস হিয়ার, ঠিক আছে, এই যে ভার্বের সাথে এস বা ইয়েস আছে, নিয়েছি ডাজ। আর হার্ডলি এটা নাবোধক শব্দ, এদের নট নেইনি, আর হির জায়গায় হি বসে গেছে। আশা করি বুঝতে পারছো এটা। এরপরে দেখো সাবজেক্টে যদি ওয়ান থাকে, ওয়ান নিজেই হলো সাবজেক্ট, তাহলে ওয়ানের কোনো পরিবর্তন হবে না, ওয়ানই বসে যাবে। যেমন দেখো ওয়ান শুড টেল দ্য ট্রুথ, এই যে শুড হলো অক্সিলারি, এই যে নিয়েছি, হাবোধক ছিল বলে নট নিয়েছি, আর ওয়ানের জায়গায় ওয়ান বসে গেছে। এরপর 14 নম্বর নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। সেটা দেখো সাবজেক্টে অনেক সময় হয় কি, যে সাবজেক্টে দুইটা সাবজেক্ট মানে দুইটা পার্সন থাকে, বা একাধিক পার্সন থাকে, সেগুলো বিভিন্ন কনজাংশন দ্বারা যুক্ত থাকে। যেমন দেখো উইথ দ্বারা যুক্ত থাকতে পারে, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, অ্যান্ড নট, এইগুলো দ্বারা কী হতে পারে, যুক্ত হতে পারে। তো এইগুলো দ্বারা যুক্ত হলে পরে কী আছে দেখার দরকার নেই, ওই টুগেদার উইথ, অ্যালং উইথের আগে মানে প্রথম যে সাবজেক্ট ওইটা নিয়ে কাজ করতে হবে, হয়তো বোঝো নাই। আসো আমরা এখানে দেখাই। দেখো এখানে একটু জিনিস ক্লিয়ার হও, সেটা হলো যদি দুটো ব্যক্তি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে দুইটাই সাবজেক্ট, এই দুটো মিলেই আমাদের প্রোনাউন হবে। দেখো রানা অ্যান্ড টিনা, এই জন্য দেখো দুইজন, এই জন্য আমরা কী দিয়েছি, দে। কিন্তু দেখো এখানে অর আছে, দুটো জিনিস অর এবং নর যদি থাকে তাহলে প্রথমে কী আছে দেখার দরকার নেই, পরটাই হলো মেইন সাবজেক্ট। কী অর আর নর এর পর যেটা আছে সেটাই হলো আমাদের সাবজেক্ট। তাহলে এখানে দেখো অরের পরে কাছে হিজ ফ্রেন্ডস, প্লুরাল, অনেকগুলো বন্ধু, এই জন্য দে। আর বাকি সব জায়গায় যাই দ্বারা যুক্ত হোক সবসময় প্রথমটা সাবজেক্ট। তাহলে কী হলো, অ্যান্ড হলে দুইটাই সাবজেক্ট, অর নর এর পরেরটা হলো সাবজেক্ট, আর অন্য যাই কিছু থাক না কেন সবসময় প্রথমটা সাবজেক্ট হবে। তবে হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস কেম হিয়ার, এই হিজ ফ্রেন্ডস আমাদের হিসাব করার দরকার নাই, যেহেতু অ্যালং উইথ থাকলে প্রথমটা সাবজেক্ট। এর জন্য দেখো কেম পাস্টে, এই যে ডিড, হাবোধক বলে নট, আর হিজ জায়গায় হি বসে গেল। এইখানে তো বুঝছই যে ওয়ারের পরেরটা হিজ ফ্রেন্ডস হলো, এখানে তো রানা অ্যান্ড টিনা এই অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তাহলে দুইজন, এই জন্য আমরা কী দিয়েছি। এবার এখানে দেখো ইউ অ্যান্ড আই মানে কি তুমি এবং আমি, আমরা, তুমি এবং আমি মানে কি আমরা না, হ্যাঁ, সলভ দ্য প্রবলেম, পাস্ট আছে, এই জন্য ডিড, হাবোধক বলে নট, তাহলে কি হলো ইউ এবং আমি দুজন মিলে কি হয় আমরা, এই যে উই। এবং ইউ অ্যান্ড হি কল্ড দ্য বয়, দেখো অ্যান্ড আছে, দুজন ব্যক্তি, তাহলে দুইটাই নেবো, অ্যান্ড হলে কিন্তু দুইটাই, তুমি এবং সে, তার মানে কি তোমরা হয় না, তুমি এবং সে তোমরা, তাহলে কী হলো, পাস্ট ছিল ডিড, হাবোধক বলে নট, আর এই যে ইউ বসে গেছে। এরপরে দেখো এই জিনিসটা মনে রাখো যে সাবজেক্ট অনেক সময় দেখবা সাম অফ আস, মেনি অফ আস, ফিউ অফ আস, অল অফ আস। এক কথা হলো আস এর বংশধর যতগুলো আছে, এগুলো থাকলে এর পরিবর্তে সাবজেক্ট না বলো উই। যেমন দেখো অল অফ আস অ্যাটেন্ডেড দ্য মিটিং, এই যে অ্যাটেন্ডেড পাস্টে, এই যে ডিড নিয়েছি, হাবোধক বলে নট নিয়েছি, আর অল অফ আস এর জন্য আমরা কী নিয়েছি, উই। ইন দ্য সেম ওয়ে সাম অফ দেম, মেনি অফ দেম, ফিউ অফ দেম, অল অফ দেম, মানে দেমের বংশধর থাকলে আমরা দে নেব। একইভাবে সাম অফ ইউ, মেনি অফ ইউ, ফিউ অফ ইউ, অল অফ ইউ থাকলে আমরা কী নেব, ইউ। তাহলে কি হলো, আসের গোষ্ঠী থাকলে আমরা উই নেব, দেমের বংশধর থাকলে দে নেব, আর ইউর বংশধর থাকলে আমরা ইউ নেব। দুইটা ব্যতিক্রম আছে, হলো অন অফ আস মানে আমাদের একজন, যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে হবে হলো হি, আর অন অফ দেম হলেও তার পরিবর্তে কী নিতে হবে, হি। এটা কিন্তু মার্ক করে রাখবা। এরপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা খুবই সহজ। সেটা হলো কি, যদি অ্যাফার্মেটিভ মানে হাবোধক হয় বাক্যটা, আমরা উত্তর লিখবো হলো ওন্ট ইউ, আর নেগেটিভ মানে নাবোধক হলে কী দেবো, উইল ইউ। এটা হলো সাধারণ হিসাব। দেখো অবে ভার্ব দ্বারা শুরু, ইম্পারেটিভ কারা, যারা ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে ভার্ব দ্বারা শুরু হয়েছে এটা হাবোধক, এই জন্য আমি উত্তর দিয়েছি কি ওন্ট ইউ। আর যদি নাবোধক হয় আমরা কী দেবো, উইল ইউ। এখানে একটা কথা মনে রাখো, সেটা হলো যদি কোনো রিকোয়েস্ট করা বোঝায়, এই যে প্লিজ দ্বারা বা প্লিজ বাদেও অনেক সময় যদি রিকোয়েস্ট করা বোঝায় তখনও কিন্তু এই ওন্ট ইউ হবে, এই হাবোধক, এই যে ওন্ট ইউ। এর কিছু কিছু জায়গায় এ দেখো শাট আপ, আমি কিন্তু যে কান্ট ইউ, এই জিনিসটা একটু শেখো। কান্ট ইউ আমরা কখন দেবো, যে মানে একটা কাজ হলো না করাই ভালো, হ্যাঁ, আর করাটা উচিত, মানে একটা কাজ না করা উত্তম, এরকম যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে, অথবা কোনো ব্যক্তি যদি খুব মনে করো রেগে গেজে কোনো কথা বলে, সেই ক্ষেত্রে আমরা কান্টিউ ইউজ করব, ঠিক আছে। এরপর দেখো লেটস, হ্যাঁ এটা আমরা সবাই জানি, লেটস থাকলে শ্যালুই বসাই দেবো, আর প্রতিটা পরীক্ষায় সাধারণত এটা একটা থাকে। এই লেটস মানে কি, লেটাস। দেখো লেটাস বা লেটস একই জিনিস থাকলে কী হবে, শ্যাল উই।
তারপরে দেখো শুধু যদি লেট থাকে, হ্যাঁ শুধু লেট থাকলে এটা দ্বারা অনুমতি বোঝানো হয়। শুধু লেট দ্বারা কেমন, লেট মি, লেট হিম, লেট দেম, লেট রানা, এই ধরনের যদি কোনো লেট দ্বারা কিছু থাকে সেইখানে আমাদের ট্যাগ কোশ্চেন হবে কি উইল ইউ। তারপরে দেখো আছে গুড মর্নিং, গুড নাইট, থ্যাংক ইউ, এগুলো কিন্তু কোনো পরীক্ষায় আসে না, তারপরে অনেকে তোমাদেরকে জিজ্ঞাসা করে। জি, এদের ট্যাগ কোশ্চেন হবে হলো ডোন্ট আই। কেন? কারণ এগুলো কোনো সেন্টেন্স নাই, এর ভিতরে কোনো সাবজেক্ট নাই, ভার্ব নাই। এগুলো যদি আমরা সেন্টেন্সে পরিণত করি হয় কি জানো, হয় হলো আই উইশ ইউ গুড মর্নিং, আই উইশ ইউ গুড নাইট, তখন ওই আই উইশ ইউ এর ট্যাগ কোশ্চেন করলে হয় কি ডোন্ট আই। দেখো কমপ্লেক্স সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন কীভাবে করতে হয়। কমপ্লেক্স সেন্টেন্স কারা, যেখানে দুইটা ক্লজ থাকে এবং দুইটা ক্লজ তোমার বিভিন্ন কনজাংশন মানে অ্যান্ড বাট অর বাদে, অ্যান্ড বাট অর বাদে অন্যান্য কনজাংশন দ্বারা যারা যুক্ত থাকে এদেরকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেইন ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তো আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে হলো মেইন ক্লজের। মেইন ক্লজ চিনব কী করে, দেখো এইখানে যে দুটো ক্লজ আছে এই ক্লজের আগে ইফ আছে, যেই ক্লজের আগে কনজাংশন থাকবে সেটা সাবঅর্ডিনেট মানে সেটা বাদ, যেই ক্লজের আগে কনজাংশন থাকবে সেটা সাবঅর্ডিনেট, সুতরাং সেটা বাদ, অন্যটা ট্যাগ কোশ্চেন করবো। এই যে এটা হলো প্রিন্সিপাল ক্লজ। দেখো ক্যান আই, এই যে কান্ট আই। এবারে এখানে দেখো বিকজ কার আগে আছে, এই ক্লজের আগে, তার মানে হলো এটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এটা বাদ দিয়ে আমরা ট্যাগ কোশ্চেন করবো কোনটার, এইটার। উই ওন দ্য ম্যাচ, পাস্টে আছে ওন, তাহলে এটা ডিড, হাবতে বলে নট, আর উই হলো সাবজেক্ট, ঠিক আছে। এরপরে দেখো কম্পাউন্ড সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন খুবই সহজ। কম্পাউন্ড কারা, যখন দুটি ক্লজ অ্যান্ড বাট অর দ্বারা যুক্ত থাকবে, যে অ্যান্ড বাট অর বাক্যের মাঝখানে থাকে, ঠিক আছে। আর এখানে দুইটাই প্রিন্সিপাল ক্লজ, সুতরাং শেষে যেটা আছে তার ট্যাগ কোশ্চেন করতে হবে। দেখো আগে যা আছে দেখার দরকার নেই, অ্যান্ড বাট অর থাকলে শেষে যেটা আছে তার ট্যাগ কোশ্চেন করে দেবো। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট নিয়মটা দেখো, সেটা হলো যদি কখনো কমপ্লেক্স সেন্টেন্সে দেখো আই দ্বারা শুরু হয়েছে এবং এই ভার্বগুলো যদি থাকে, থিঙ্ক, হোপ, সি, নো, সাজেস্ট, এরকম কিছু ভার্ব আছে, এইগুলোর ভার্বের আগে যদি আই থাকে, এই দ্বারা যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স শুরু হয়, তাহলে এইখানে শেষের ক্লজ মানে সাবঅর্ডিনেট যে ক্লজ আছে তার ট্যাগ কোশ্চেন করতে হবে। উদাহরণস্বরূপ দেখো আমি এখানে লিখেছি আই হোপ ইউ আর ওয়েল, দেখো, অথবা এখানে আই নো দ্যাট শি ইজ এ লায়ার, দেখো শি ইজ এ লায়ার, এটা কিন্তু এর আগে কনজাংশন আছে, এটা সাবঅর্ডিনেট ক্লজ। আমাদের তাহলে ট্যাগ কোশ্চেন হওয়ার কথা ছিল কার, আই নো, হওয়ার কথা ছিল কি ডোন্ট আই, কিন্তু এখানে হয়েছে দেখো ইজেন্ট শি। কেন, এই ভার্ব কটা, এই যে থিঙ্ক, হোপ, সি, নো, এদের আগে সাবজেক্ট যদি আই থাকে তাহলে ওই ক্লজটা বাদ দিয়ে পরে যে সাবঅর্ডিনেট যেটা আছে তার ট্যাগ কোশ্চেন করতে হয়। তাহলে কী হলো, আই হোপ, যেহেতু আই আছে এটা বাদ, তাহলে ইউ আর ওয়েল, এটা ট্যাগ কোশ্চেন করবে, আরেন্ট ইউ। হ্যাঁ, আই নো দ্যাট শি ইজ এ লায়ার, এই যে ইজেন্ট শি, যদিও এটা সাবঅর্ডিনেট তারপরে এটা ট্যাগ কোশ্চেন করতে হবে। কেন, কারণ এই ভার্বগুলোর আগে যদি আই সাবজেক্ট থাকে এটা বাদ, আর আই বাদে যদি অন্য সাবজেক্ট থাকে, সেকেন্ড পারসন বা থার্ড পারসন থাকে, তাহলে প্রথমটা ট্যাগ কোশ্চেনই করতে হবে। যেমন দেখো ইউ নো আই অ্যাম এ লেজি গার্ল, ঠিক আছে। এখন দেখো ওই ভার্ব কিন্তু একই, কিন্তু যেহেতু আই বাদে অন্য সাবজেক্ট এসেছে, এখন প্রথম সেন্টেন্সেরই প্রথম ক্লজেরই ট্যাগ কোশ্চেন করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো কিছু কিছু এক্সেপশনাল নেগেটিভ ওয়ার্ড গঠন, মানে যে নট যোগ করলে এগুলো স্বাভাবিক নয় অন্যরকম হয়ে যায়। দেখো উইলের সাথে নট যোগ করলে হয় হলো ওন্ট, অ্যামের সাথে নট যোগ করলে কি অ্যামেন্ট হওয়ার কথা না, কিন্তু দেখো অ্যামেন্ট না হয়ে কী হয়েছে, আরেন্ট অথবা এইন্ট। একইভাবে দেখো শ্যালের সাথে নট যোগ করলে হওয়ার কথা ছিল কি শ্যালেন্ট, কিন্তু না হবে কি শান্ট। আবার দেখো হ্যাড বেটারের সাথে নট যোগ করলে কী হবে, হ্যাডেন্ট, এই বেটারটা থাকবে না। উড রেদারের সাথে নট যোগ করলে কী হবে, উডেন্ট, এই রেদারটার থাকবে না। একইভাবে ইউজ টু সাথে যদি কখনো নট যোগ করো এটাও কী হয়ে যাবে, ডিডেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো কিছু কনফিউজিং ট্যাগ কোশ্চেন আমার এখানে আছে, সেটা হলো আই অ্যাপোস্ট্রফি ডি হেল্প দ্য পুয়ার, আবার আই অ্যাপোস্ট্রফি ডি হেল্প দ্য পুয়ার। দেখো একবার উড নিয়েছে একবার হ্যাড নিয়েছে, এর মানেটা কি, দেখো অ্যাপোস্ট্রফি ডি থাকলে এটার মানে উড হইতে পারে, এটার মানে হ্যাড হইতে পারে। তোমরা কখন বুঝবে এটা উড নাকি হ্যাড, দেখো যদি এই ডি এর পরে মানে অ্যাপোস্ট্রফি ডি এর পরে যদি তোমরা দেখো ভি3 আসে, তাহলে এটা হলো হ্যাড, কারণ আমরা জানি হ্যাভ ভার্বের পরে ভি3 হয়, এই জন্য এটা হলো হ্যাড। এই দেখো হ্যাডেন্ট, এই যে আই। আর যদি উড হয়, দেখো উডের পরে কিন্তু ভি1 বসে, কারণ উড হলো মডাল অক্সিলারি, তো এই জন্য এর পরে ভার্বের ভি1 বসে। দেখো কমা ডি এর পরে যদি এখন তোমার ভি1 থাকে তাহলে এটা কী হয়ে যাবে, উড হয়ে যাবে। সেম কাহিনী হলো অ্যাপোস্ট্রফি এসের ক্ষেত্রেও, দেখো এখানে অ্যাপোস্ট্রফি এসের পরে কিল্ড আছে, তার মানে এটা হলো হ্যাজ, মানে অ্যাপোস্ট্রফি এস দ্বারা ইজও বোঝায় আবার হ্যাজও বোঝায়, ঠিক আছে।
তো আমরা জানি হ্যাজ হলো হ্যাভ ভার্ব, তারপরে ভার্বের ভি থ্রি হয়, যেহেতু এখানে ভি থ্রি আছে তাহলে এই এস দ্বারা হ্যাজ বোঝাইছে, ঠিক আছে। আর এখানে দেখো যেহেতু কোনো ভি থ্রি নাই তাহলে এটা হলো ইজ বুঝাইছে, এই জন্য হলো কি ইজেন্ট এই যে হি, আর এখানে হলো হ্যাজেন্ট হি। আশা করি তোমরা আমার এই ভিডিওটা বুঝতে পারছো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, আর যদি খারাপ লেগে থাকে অন্তত ডিসলাইক দেবে, আর কেন ডিসলাইক দিয়েছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।